ভারতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ভারতের সংসদে এক কংগ্রেস সদস্যের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে বাংলাদেশের দ্রুত পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে ভারত সেখানকার পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এই বিবৃতি ভারতের কৌশলগত উদ্বেগ এবং প্রতিবেশী দেশটিতে উদ্ভূত অনিশ্চয়তা মোকাবিলার জন্য ভারত সরকারের উদ্বেগ কত গভীর সেটা বুঝিয়ে দেয়। যথারীতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতি বাংলাদেশে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। বাংলাদেশের মিডিয়া এই বিবৃতিকে বলেছে ভারতের চোখ রাঙানি, দাদাগিরি। যদিও বাংলাদেশ সরকার কোনো বিরূপ প্রতিক্রিয়া এখনো দেয়নি। আমরা আলোচনা করব যে সত্যি কি এই বিবৃতির মধ্য দিয়ে ভারত কোনো হুমকি দিল বাংলাদেশকে, নাকি এটা একটা সাধারণ কূটনৈতিক বার্তা মাত্র। বাংলাদেশ ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গুরুত্বের অনেক কারণ, যেমন দুদেশের ভূ রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের তিন দিকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আছে দুটি দেশের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্ক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেছিল ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কি ছিল সেটা নতুন করে কাউকে বলার দরকার নেই। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকারের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্ক নিবিড়তর হয়েছে। এরপরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব। বাংলাদেশ ভারতের জন্য সংযোগ মানে যোগাযোগ এবং সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য একটু সেতু হিসেবে কাজ করে বাংলাদেশ। তারপরে ধরুন জাতিগত ও ধর্মীয় সংযোগ। ভারতে বাংলাভাষী জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ বাস করে। এক বিরাট সংখ্যক বাংলাদেশি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশে বসবাস করে। তাদের নিরাপত্তা ও কল্যাণের জন্য ভারতের উদ্বেগ স্বাভাবিক। এরপরে এটা দেখা গেছে বাংলাদেশে যখনই রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে তার বড়সড় প্রভাব পড়েছে ভারতে। এটা সেই 1971-এ যেমন দেখা গেছে, তার আগেও দেখা গেছে, পরেও দেখা গেছে। সুতরাং ভারতের নজর রাখার কথা বলাটা খুবই স্বাভাবিক, তাই নয় কি? এরপরে এখনো আছে বাংলাদেশে ক্রমবর্ধমান সহিংসতা, ছাত্র এবং বিরোধী সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, সেই সাথে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ ভারতীয় উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। সেদেশে নেতৃত্বের পরিবর্তন এবং যে নতুন নেতৃত্ব অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের ভারত বিরোধী মনোভাব ও কাজকর্ম ভারতের উদ্বেগের কারণ হওয়াটা কি স্বাভাবিক নয়? আর এই উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিদেশি প্রভাব। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং তারপর এই অপারেশন সিন্দুরের পর ভারত যেটা করলো পাকিস্তানের বিরুদ্ধে, তারপর সম্প্রতি তুরস্কের সহযোগিতা, তুরস্ক বাংলাদেশে খুব আসতে শুরু করেছে, বাংলাদেশে নজর দেওয়া শুরু করেছে। তুরস্কের সহযোগিতায় অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলার প্রস্তাব ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলেছে। মনে রাখতে হবে, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে তিনি ক্ষমতায় 71-এর পর তিনি কিন্তু প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে কোনো সেনাবাহিনী না রাখার। অনেকটা যেমনভাবে আজকে দ্বিতীয় মহাযুদ্ধের পর জাপান যেটা করেছে,
তাদের নিরাপত্তার ভার অনেকটাই আমেরিকার ওপর। আর ভারত আর বাংলাদেশের ব্যাপারটা তো আলাদা। বাংলাদেশ তো একদম ভারতের পেটের মধ্যে বসে রয়েছে। সেই জন্যই শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই বিরাট পরিমাণ টাকা যুদ্ধ খাতে বা প্রতিরক্ষা খাতে খরচ না করে এইটাকে অন্য খাতে দেশের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে। সে প্রস্তাব গৃহীত হয়নি এবং সেই পথে চলেনি বাংলাদেশ। সুতরাং ভারতের নজর রাখার যে কথাটা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, বরং খুবই স্বাভাবিক কথা। এখন দেখা যাক কেন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক দৃষ্টি শব্দটি ব্যবহার করেছেন। এটা আসলে উত্তেজনা বৃদ্ধি না করে সতর্কতার ইঙ্গিত দেয়া মাত্র। ভারতের প্রকাশ্য বিবৃতিতে পরিস্থিতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবেও উল্লেখ করা হয়েছে, কিন্তু সতর্ক দৃষ্টি রাখার কথাটাও বলা হয়েছে, সরাসরি কোনো রকম হস্তক্ষেপের প্রসঙ্গ না এনে, কোনো হস্তক্ষেপ ছাড়াই নজর রাখা, সেইটাই সতর্ক দৃষ্টি। সেটাই সতর্ক দৃষ্টি এবং সেইটাই বলেছেন এস জয়শঙ্কর। এখানে জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন যে ভারতের উদ্বেগ স্বাভাবিক, কারণ সমস্ত প্রধান রাজনৈতিক দলকে সংযুক্ত করে অন্তর্ভুক্ত করে একটি ঐক্যবদ্ধ জাতীয় দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্যেই বাংলাদেশের সম্পর্কে ওই সতর্ক দৃষ্টি রাখার কথাটা বলেছেন এস জয়শঙ্কর। এর মধ্য দিয়ে উস্কানি এড়াতে চেয়েছেন তিনি খুব সতর্কভাবে। বাংলাদেশে ভারত হস্তক্ষেপকারী দেশ হিসেবে দেখা দিতে চায় না, কারণ এটা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নয়। বাংলাদেশের গোলমাল যেটা হচ্ছে সেটা তাদের অভ্যন্তরীণ, তাই সেই অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপকারী দেশ হিসেবে ভারত দেখা দিতে চায় না। তাই শুধু দৃষ্টি রাখার কথা বলেছে, ব্যবস্থা নেওয়ার কথা বলেনি, কারণ সেটা বললে বাংলাদেশি জাতীয়তাবাদী মানসিকতায় বড় ঘা লাগতে পারত, তাদের নিজেদের ব্যাপারে নাক গলানো হতো এবং কূটনৈতিক উত্তেজনা বেড়ে যেতে পারত। বাংলাদেশ অস্থির হলে সেটা ভারতের জন্য বড় উদ্বেগ সৃষ্টি করে। এই উদ্বেগ সীমান্ত নিরাপত্তায় রয়েছে। বাংলাদেশে অস্থিতিশীলতা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, অবৈধ অভিবাসন এবং চোরাচালান এগুলো ব্যাপকভাবে বাড়াতে পারে, যা সরাসরি ভারতের ঝুঁকিপূর্ণ উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রভাব ফেলতে পারে। আবার দেখুন, এরকম যদি বাংলাদেশে গোলমাল হয়, সেটা সাম্প্রদায়িক সহিংসতা বাড়াতে পারে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ এবং চরমপন্থী বক্তব্যের তীব্রতা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিবাদের জন্ম দেয় খুব স্বাভাবিকভাবেই। তাই ভারত কূটনৈতিকভাবে এই বিষয়গুলি উত্থাপন করে এসেছে এতদিন পর্যন্ত। এছাড়া আছে ভূকৌশলগত প্রতিযোগিতা। বাংলাদেশের চীন বা পাকিস্তানের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা, অথবা গুরুত্বপূর্ণ ভারতীয় সীমান্তের কাছে বিদেশি সামরিক উপস্থিতির অনুমতি দেয়া, যেটা মোহাম্মদ ইউনূস দিয়েছেন চীনকে, যেটা আবার দিতে যাচ্ছেন তুরস্ককে, এবং পাকিস্তানের সামরিক অফিসাররা তারা কিন্তু ভারতের ওই চিকেন নেকের কাছ দিয়ে, যেটা শিলিগুড়ি করিডর, তার পাশ দিয়ে ঘুরে গেছে। এটা মনে রাখতে হবে। সুতরাং এইগুলো ভারতের কৌশলগত পরিকল্পনাকারীদের জন্য এটা হচ্ছে একটা রেড লাইন, লাল রেখা। বাংলাদেশ যেটা করছেন, ভারত এটাকে বাংলাদেশের মিস অ্যাডভেঞ্চার বা হঠকারিতা হিসেবে দেখতে কিন্তু বাধ্য। প্রশ্ন ওঠে, ভারত কিভাবে এরকম বাংলাদেশি হঠকারিতার মোকাবিলা করবে? এই প্রশ্নটা তাই এসেছে সংসদে। এই মোকাবিলা করার জন্য ভারত কি ব্যবস্থা নিয়েছে দেখা যাক। এক, কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে বোঝানো। দুই,
দুদেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা, যেটা ভারত করেছিল প্রথম দিকে, এখনো পর্যন্ত ভারত কিন্তু করে যাচ্ছে। এখনো ভারত থেকে কিন্তু বাংলাদেশের সমস্ত রকম ব্যবসা পাতি ইত্যাদি যত বাণিজ্য সেগুলো কিন্তু চলছে। 3 নম্বর হচ্ছে সংখ্যালঘু স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করার মাধ্যমে ভারত তার বার্তা পৌঁছে দিয়েছে। 4 নম্বর, সঠিকভাবে সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে নজরদারি বাড়িয়ে ভারত এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করেছে। 5, মানুষের ধর্ম হলো শক্তের ভক্ত, নরমের জম। সুতরাং সামরিক শক্তিকে সংহত করেছে ভারত শিলিগুড়ি করিডরে। 6, বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ নেতৃত্বে যারা আছেন তাদেরকে ভারত কিন্তু সমর্থন দিচ্ছে। ভারত সেটা করছে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে। আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার কারণ কিন্তু দুপক্ষের, আওয়ামী লীগেরও যেমন দরকার ভারতকে, তেমনি ভারতেরও দরকার আওয়ামী লীগকে। 7, বাংলাদেশের উস্কানির প্রতিক্রিয়ায় ভারত শান্তিপূর্ণ কিন্তু কার্যকর চাপের মধ্য দিয়ে বাংলাদেশি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেখো বুঝে ভারতের বিরোধিতা করলে কি হয়। এভাবে বাংলাদেশকে বড়সড় চাপের মধ্যে ফেলা গেছে। সুতরাং বাংলাদেশের উপর ভারতের সতর্ক দৃষ্টি কেবল এই কথার কথা বা বাকপটুতা নয়, আবার একই সঙ্গে সামরিক হুমকিও নয়। এটি কূটনীতির ভাষা। নিরাপত্তা, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং গোয়েন্দা তদারকির সমন্বয়ে গঠিত একটি সক্রিয় বহুমাত্রিক কৌশলকে কেবল নির্দেশ করে এই সতর্ক দৃষ্টি রাখা শব্দবন্ধটি। সেই সঙ্গে স্পষ্ট করে না বললেও বুঝতে অসুবিধা হয় না যে বাংলাদেশে সৃষ্ট যে কোনো উত্তেজনা বা নিরাপত্তা হুমকির বিরুদ্ধে কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা গ্রহণ করতেও নয়াদিল্লি প্রস্তুত। তবে আবার বলছি, তবে ভারতের প্রথম পছন্দ স্থিতিশীল, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক বাংলাদেশ। যখন সব পথ বন্ধ হয়ে যাবে, এই বন্ধুত্বের পথ, স্থিতিশীল, এই সহযোগিতামূলক কথাবার্তা যখন বন্ধ হয়ে যাবে, একমাত্র তখনই আসবে ওই সামরিকভাবে হস্তক্ষেপের প্রসঙ্গ। এই পদ্ধতি, যে পদ্ধতি ভারত নিয়েছে, তাতে সেটা নিশ্চিত করে যে ভারত রাজনৈতিক, সামরিক বা আদর্শগত যে কোনো দুর্যোগের প্রতি, যে কোনো দুর্যোগ, বাংলাদেশের মিসঅ্যাডভেঞ্চারের প্রতি সতর্ক আছে ভারত। একই সাথে একটি প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে সংযম এবং দায়িত্বশীলতা, এই দুটোই প্রদর্শন করছে ভারত। অতএব জয়শঙ্করের সতর্ক বার্তা, যে সতর্ক নজর রাখা, যে যেমন এটার অর্থ যে যেমন ভাবে দেখবে সেভাবেই নেবে, যে যেমন ভাবে নিতে চায় সেটা সে সেভাবেই নেবে। যেমন হুমকি যেমন নেই এখানে, তেমনি আবার হুমকি আছেও, যে জন যেমন অর্থ করবে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।